This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সকাল ৯টায় টিভি9 বাংলার শুরুতেই যে বড় খবরে নজর রাখতে হবে, ফটোশুটেও যে বিপদ ওত পেতে রয়েছে টের পাননি নাবালিকা। তাই ফটোগ্রাফারের কাছে গিয়েছিলেন তিনি পোর্টফোলিও শ্যুট করার জন্য। নাবালিকা মডেল বুঝতে পারেননি যে কোথাও ওই যে ফটোগ্রাফার তার কি কুমতলব রয়েছে। ফটোগ্রাফার অয়ন দাসের কাছে পোর্টফোলিও শ্যুট করতে যান ওই উঠতি মডেল, তাকে টপলেস অবস্থায় শ্যুট করতে বাধ্য করা হয়। অভিযোগ এমনটাই, রাজি না হওয়ায় নাবালিকা মডেলকে মারধর করা হয় বলেও অভিযোগ জানিয়েছেন ওই মডেল। শুনুন নাবালিকা মডেলের অভিযোগ। একবার এটাও বলেছেন যে তুমি উল্লুতে কাজ করো, আমাকে এরকমটাও বলেছে। এবার সেই মুহূর্তে উল্লু যখন আমি বলেছি যে আমি জানি না, তো উনি আমাকে কিছু অ্যাডাল্ট ভিডিও দেখান, এইভাবে আমাকে অ্যাপ্রোচ করতে চান। তো আমি ওনাকে বারবার ডিনাই করেছি। উনি আমাকে ভয় দেখিয়েছেন এবং তারপর আমার সাথে একটা হোর্ডিং শ্যুট করেন উনি, সেটার জন্য আমার কাছ থেকে পেমেন্ট নেন আলাদা করে। পেমেন্ট নিয়ে সেই শ্যুটটা আমি করি। শ্যুটের পর যেদিনকে আমাদের ম্যাগাজিন রিলিজ ছিল, সেই দিনকে উনি আমাকে তার আগের দিন রাতে ফোন করে আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখিয়ে শাসিয়ে আমাকে বলা হয় যে তোমাকে এরকম টাইপসের একটা টপলেস শ্যুট করানো হবে। এবার সেই মুহূর্তে যেইভাবে সে টপলেস শ্যুটটা আমাকে বলে, আমার ভয় পেয়ে এবং কোথাও গিয়ে আমি 50,000 টাকাটা এইভাবে দিয়েছি, যেহেতু দিয়ে ফেলেছি, তো আমি সম্পূর্ণ পোর্টফোলিও পাবো না এটা ভেবে, এবং উনি আমাকে যেই পরিমাণ ভয় দেখিয়েছেন এইভাবে বিভিন্নভাবে, না উনি দেবেন না, শুধুমাত্র অয়ন দাস একমাত্র উনিই ছিলেন শ্যুটটার সময়। তখন আমাকে বলা হয় টপলেস, কিন্তু ফ্রন্ট ব্যাক কিছু না কিছু ড্রেস থাকবে, কিন্তু উনি আমাকে দিয়ে জোর জবরদস্তি কিছু শ্যুট করান। ইনফ্যাক্ট আমি যখন না করতে চাই, যখন আমি ব্যাক সাইডে বা ফ্রন্ট সাইডে যখন না দিতে চাই, জামা যখন না খুলতে চাই, তখন উনি আমার গালে চড় মারেন, আমার চুলের মুঠি ধরেন, আমাকে ফিজিক্যালিভাবে অত্যাচার করেন, টর্চার করে যাকে বলা হয়। উনি আমাকে প্রচণ্ড খারাপ গালিগালাজ করেন, প্রচণ্ড খারাপ পরিমাণে শাসান, ভয় দেখান, এবং এই সবগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম আর বিভিন্ন জায়গায় এইভাবে ছেড়ে দেওয়ার আমাকে ভয় দেখান। পরে গিয়েও আমাকে বলে যে ক্রোমের কোনো ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার নিজের ফটো দেখতে পাবে, তুমি চিন্তা করো না, তুমি বুঝতে পারছো না তুমি কি করতে চলেছো, তুমি যে আমাকে না বলছো এটার ফল কি হতে পারে। তো আমাকে ইনি ভয় দেখিয়ে এইভাবে দিনের পর দিন আমাকে এইভাবে মেন্টালি টর্চার করেন। শোনালাম আপনাদের যে ওই নাবালিকা উঠতি মডেল, তার কি বিস্ফোরক অভিযোগ। তিনি আরো বলছেন শুধুমাত্র হুমকি নয়, তাকে ফলো করে অপহরণের ছকও কষেছিল অভিযুক্ত ফটোগ্রাফার। এই গোটা এক্সক্লুসিভ রিপোর্ট যার ব্রেক করা সেই দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দীক্ষা, একজন নাবালিকা উঠতি মডেল, তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে তার ফটোগ্রাফার তাকে জোর করে নুড টপলেস শ্যুট করতে বাধ্য করেছেন। গোটা ঘটনাটা আরো একবার, মূল কি অভিযোগ জানতে চাইবো। দেখো, মফস্বলে এই নাবালিকা বয়স তার এখনো পর্যন্ত 18 হয়নি, কিন্তু গত কয়েক মাস ধরে তিনি কলকাতায় এসেছিলেন। খুবই গরিব দরিদ্র পরিবারের মেয়ে, যে মডেল হয়ে টলিউডে হয়তো কোথাও তিনি অংশ নেবেন, নিয়ে হয়তো তিনি তার পরিবারের হাল ধরতে পারবেন। এবং সেই হিসেবে আমরা জানি যখন মডেল হিসেবে আসেন তাদের একটা পোর্টফোলিও তৈরি করতে হয়, এবং সেই পোর্টফোলিও তৈরি করতে গিয়েই তিনি এই অয়ন দাস নামে যে ব্যক্তির নাম উঠে আসছে ফটোগ্রাফার হিসেবে, তার সঙ্গে যোগাযোগ হয় এবং তিনি বেশ কিছু ছবিও তোলেন। কিন্তু সেই ছবি যখন পোর্টফোলিওর সাধারণত মডেল ছবি দিতে হয়, সেই পোর্টফোলিও দেখে তিনি বিভিন্ন সংস্থার কাছে যান তার কাজ চাওয়ার জন্য, কারণ তাকে বিভিন্নভাবে কি লুকসে দেখতে লাগবে বা তার কি এক্সপ্রেশন সেগুলো দেখাতে হয়। অভিযোগ যে এই অয়ন দাস তাকে পুরো ফটো তো দেয়নি, 50,000 টাকা নিয়েছেন এবং একদিন তাকে আলাদা করে একটি পার্টিকুলার স্টুডিওতে ডেকে তাকে টপলেস অবস্থায় শ্যুট করানোর জন্য বাধ্য করেন, এবং আমরা যেটা তার মুখ থেকেই শুনলাম যে বাধ্য না হওয়ার জন্য তাকে মারধর করে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই পুরো বিষয়টি নিয়ে তিনি এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন, কারণ তিনি রীতিমতো ভয় পেয়েছেন এবং তিনি কলকাতা শহরে একা থাকেন, এবং আইনজীবী মারফত তিনি গলফগ্রিন থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন 29 তারিখে অক্টোবর মাসের। তারপরে জুন মাসে, সেটা 2রা জুন, সেটা এফআইআর হয়। কিন্তু আজ তারিখ হচ্ছে আমাদের কাছে 28 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত
অভিযুক্ত দীক্ষা আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসবো। তবে যেমনটা আমাদের সহকর্মী দীক্ষা জানাচ্ছিল, এরপর ওই গরিব উঠতি নাবালিকা মডেল তিনি পক্সো ধারায় মামলা রুজু করেন, কিন্তু 28 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত ফটোগ্রাফারকে গ্রেপ্তার করেনি, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করেনি, অভিযোগ এমনটাই। দীক্ষা, প্রশ্ন হচ্ছে যে একজন নাবালিকা উঠতি মডেল এবং রাজ্য জুড়ে যখন নারী নিরাপত্তা নিয়ে এত কথা হচ্ছে, এত সচেতনতা হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ তারা প্রত্যেকে এতবার সচেতন করার চেষ্টা করছেন প্রত্যেককে, কিন্তু তা সত্ত্বেও যখন একজন নাবালিকার এমন বিস্ফোরক অভিযোগকে কেউ গুরুত্ব দিচ্ছে না কেন, পুলিশ কেন 28 দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করলো না? দেখো, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট রয়েছে, বিশেষ করে যে একবার পক্ষের ক্ষেত্রে, সেখানে কিন্তু আইনটা খুব কঠোরভাবেই করা আছে। সেখানে বলা হয়েছে যে কোনো মহিলাই যদি কোনো এ ধরনের অভিযোগ নিয়ে যান, সেখানে যে কোনো থানায় তিনি 0 এফআইআর করতে পারেন। কিন্তু ইনি পার্টিকুলার সেই থানায় গিয়েছিলেন যে থানা আন্ডারে এই ঘটনাটি ঘটেছে, গলফিন থানায়। সেখানে একজন মাইনর মেয়ে যখন তার আইনজীবী দিয়ে অভিযোগ করছেন, তার মানে সেটা পক্সো মামলা হচ্ছে, অর্থাৎ পক্সো কেস হচ্ছে। পক্সো কেস নিয়ে খুবই বলা যেতে পারে স্পর্শকাতর হাইকোর্ট থেকে শুরু করে দেশের সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন আদালতগুলি, এবং সেখানে পুলিশকেও বারবার বলা হয়েছে উপর মহল থেকে যে পক্সো বা মহিলা সংক্রান্ত কোনো অভিযোগ এলে আগে নিতে হবে এবং তার আগে পদক্ষেপ করতে হবে। কিন্তু গলফিন থানায় 2রা জুন এফআইআর হলো, তার 3 দিন আগে লিখিত অভিযোগ দায়ের হলো, অর্থাৎ যেটাকে বলা হয় জিডি আকারে প্রথমে দেওয়া হয়, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে 24 ঘন্টা, মাইনরদের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ, কিন্তু এই যে অভিযুক্ত ফটোগ্রাফার তার বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়, এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। শুনুন নাবালিকার আইনজীবীর বক্তব্য। মনে একটা র্যাকেট আছে যারা এরকমভাবে নতুন নতুন মেয়েদেরকে বিভিন্নভাবে ফাঁসায়, মেন্টালি বলুন, ফিজিক্যালি থ্রেটনিং এসব হওয়ার পরে এক্সটর্শনও করা হয়, যার ফলে একটা কমপ্লেন লজ করে গলফিন থানায়। কিন্তু আসামি এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কমপ্লেনের পরে মেয়েটিকে বিভিন্নভাবে ফোন করা হচ্ছে, থ্রেটনিং আকারেই, বা কমপ্লেনটা তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে ওকে ফোন করা হচ্ছে। নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর রেসে অনেকটা এগিয়ে দেবেন্দ্র ফডনবিস। শিন্ডে শিবিরের বিহার মডেলের দাবি অগ্রাহ্য বিজেপির। নীতিশের উদাহরণ সামনে রেখে মুখ্যমন্ত্রীত্বের দাবি একনাথদের। মহারাষ্ট্রকে বিহারের সঙ্গে মেলাতে নারাজ বিজেপি। আরো একটা খবর, বিজেপি করায় আবাসের টাকা না পাওয়ার অভিযোগ। ভাঙা ঘরে বাস বৃদ্ধ দম্পতির। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের ঘটনা। কি ঘটনা, কি অভিযোগ, কথা বলবো। আমাদের সহকর্মী কৌশিক দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি তথ্য পাওয়া যাচ্ছে, কি অভিযোগ? দেখো, ভাঙা মাটির ঘরে দিন কাটছে, কিন্তু বিদ্যার বাড়ির এমনই অবস্থা যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে এবং বাড়িতে সাপ সহ অন্য পোকাপাকড় রয়েছে। এই অবস্থাতেই কিন্তু তাদেরকে, অর্থাৎ এই দম্পতিকে ভগ্ন ঘরে থাকতে হচ্ছে। যেহেতু তারা বিজেপি দল করে, সেই কারণেই তাদের কিন্তু আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এমনই কিন্তু এই দম্পতির অভিযোগ। শুধু তাই না, এর আগেও কিন্তু এই দম্পতির নামে ঘর পাওয়া তালিকায় নাম এসেছিল, কিন্তু সেই নামও বাদ দেওয়া হয়। তার কারণ জানতে চাইলেই তাদেরকে জানানো হয় যেহেতু তারা বিজেপি দল করে, সেই কারণে যদি তারা ঘর পাবে না। এমন কিন্তু তৃণমূল দলের তরফ থেকে এমন জানা হয়েছে, এও অভিযোগ করছে কিন্তু এই দম্পতি একটি ঘরের জন্য তারা স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনের দরবারে ঘুরে চলে, এখনো পর্যন্ত তারা ঘর পায়নি, কোনো সুরাহা হয়নি এবং তাদের হয়রানি শিকার হতে হচ্ছে। বেশ, নজর রাখো কৌশিক, অনেক ধন্যবাদ তোমায়। সরকারের বিরুদ্ধে চলি, বিজেপি পার্টি করি, সেই জন্য আমি বিজেপির অ্যাক্টিভ সদস্য। হ্যাঁ, আমার দিল্লিতে আমার ফোনেও সদস্য আছে, এই জন্যই বারবার আমার দেবে না। অনেকে বলছো বিজেপি করো, মোদির দ্বারা যাও ঘরের নিকে, এরকম ধরনের কথাবার্তা বলছে সাধারণ কর্মী যারা হারা। আর এই দ্বারে পার্টির থেকে বলছে যে না, তোমার দরা হয় নাই। আর ওই দ্বারাতে আবার বিজেপি পার্টির থেকে কাগজ বাইরেছে, হ্যাঁ, সেই কাগজে আমাকে করাইছে। ঘর পাবেন এ কথা কে বলেছে? বলছে তৃণমূলের লোকেরা। সুনীল মণ্ডলের বাড়ির অবস্থা খুবই খারাপ, সেটা আমরা দেখেছি। কিন্তু যেটা শুনতে পারলাম যে উনি নাকি বলেছেন যে ওনার মানে আমার কাছে নাকি উনি এসেছিলেন, আমি নাকি ওনাকে আজে বাজে বলেছি, কিন্তু আমার সঙ্গে সেই ধরনের কোনো কথা হয়নি। আর যদি ঘরের লিস্ট থেকে নাম বাদ গিয়ে থাকে, সেক্ষেত্রে তো পঞ্চায়েতের সদস্যরা ইনকোয়ারি করেনি, যেটা করেছে
সরকারি কর্মচারীরাই করেছে। এই সুনীল মণ্ডলের ঘটনা পাওয়া এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পশ্চিমবঙ্গের চিত্র, পশ্চিমবঙ্গের দলদাস দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের নগ্ন চিত্র। এটা বিজেপি করে বলে তারা বাড়ি পাবে না, তাদের বাড়ি পাওয়ার যোগ্য হলেও তারা বাড়ি পাবে না, অথবা বাড়ি পাওয়ার যোগ্য বিজেপি করে না, সে তো টাকা দিতে পারেনি তৃণমূলের, তাই সে বাড়ি পাবে না।